এখন আমরা পড়ব হচ্ছে বীতি কোনটা। বীতি হচ্ছে এই যে পুষ্পাক্যের পাশ দিয়ে যে এই যে অংশটুকু থাকে, একে বলা হয় হচ্ছে বীতি বা ক্যালিক্স। এই বীতি বা ক্যালিক্স হচ্ছে ফুলের বাইরের দিকের প্রথম স্তবক। বীতি যখন খণ্ডিত না থেকে একসঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্ত বীতি। কিন্তু যখন বীতিগুলো হচ্ছে আলাদা আলাদা থাকে খণ্ডিত অবস্থায়, তখন তাকে বলা হয় হচ্ছে বিযুক্ত বীতি। বীতির প্রত্যেকটি অংশকে বলা হয় বৃত্তাংশ। অর্থাৎ এখানে যদি আমরা যাই, সেটা হচ্ছে বীতি, আর এই বীতির প্রত্যেকটি অংশকে বলা হয় সেপাল বা বৃত্তাংশ। বীতি যখন যুক্ত থাকে তখন তাকে বলা হয় বীতি যখন পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্ত বীতি। আর যখন পরস্পরের সাথে যুক্ত থাকে না তখন তাকে বলা হয় হচ্ছে বিযুক্ত বৃত্তি। সহজ। আর বৃত্তির প্রত্যেকটি অংশকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। বীতি মূলত কাজটা কী করে? বীতি মূলত সবুজ কালারে থাকে, অন্যান্য কালারে থাকতে পারে। বীতির প্রধান কাজ হচ্ছে ফুলের ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা। অর্থাৎ এটাই হচ্ছে বীতির অন্যতম কাজ। বীতির প্রধান কাজ হচ্ছে পোকামাকড়, রোদ, বৃষ্টি থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে ফুলের অন্য যে 4টি স্তবক আছে তাদের রক্ষা করা। তবে যে বীতি হচ্ছে সবুজ কালারে থাকে, তখন সেটি কী করে? কিছু পরিমাণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আবার অনেক বীতি রং বেরঙের হয়। যখন বীতিগুলো রং বেরঙের হয় তখন কী করে? পোকামাকড়কে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে। আমরা পরাগায়ন কি, এটা হচ্ছে সামনের ক্লাসে জানবো। এই তো শেষ, বীতি শেষ, সহজ। তারপর যদি আমরা যাই দলমণ্ডল। হোয়াট ইজ দলমণ্ডল আগে জানতে হবে। দলমণ্ডল বোঝাই গেছে, দল মানে অনেক কিছু, মানে অনেকগুলো একসঙ্গে মানুষ হলে কী হয়? একটা মানুষের ক্ষেত্রে কী হয়? অনেকগুলো মানুষ একসঙ্গে মিলে একটা দল হয়। দলমণ্ডল মানে বিষয়টা হচ্ছে চিত্র ডাকলে সহজ কথায় ফুলের পাপড়ি। আমরা গোলাপ ফুলের পাপড়ি দেখি না? এই সকল পাপড়িকে একত্রে বলা হয় হচ্ছে দলমণ্ডল। এটি হচ্ছে ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে বলা হয় দল বা পাপড়ি বা পেটাল। আমরা গোলাপ ফুলের কথা যখন চিন্তা করি, গোলাপ ফুলে অসংখ্য পাপড়ি থাকে না? আর এই অসংখ্য পাপড়িগুলোকে একত্রে বলা হয় দলমণ্ডল। আর ক্ষুদ্র একটা পাপড়িকে বলা হয় দল বা পাপড়ি বা পেটাল। এই যেখানে দেওয়া আছে পেটাল। পাপড়িগুলো যখন যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্ত দল। আর পাপড়িগুলো যখন পরস্পর থেকে বিযুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় হচ্ছে বিযুক্ত দল। খুবই সহজ। পাপড়ি কী হয়? সাধারণত রঙিন হয়। গোলাপ ফুলের পাপড়ি কি লাল কালার হয়, সাদা কালার হয়, বিভিন্ন কালার হয়। মূলত আমরা কি দেখব? যে কোনো ফুলের পাপড়ি যেটা অংশ থাকে সেটা কিন্তু রঙিন হয়। আর মানে আমরা কি জানি? রঙিন মানেই কি? কোন প্লাস্টিক? হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট। কি হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি? উদ্ভিদের কোনো একটা অংশকে রঙিন করা। আর পোকামাকড়, পশু মানে ফুল, পোকামাকড় এবং পাখি, পশু, মানুষকে কোন জিনিসটা আকৃষ্ট করে? রঙিন অংশ আকৃষ্ট করে। সুতরাং তাহলে কী হয়? মৌমাছি এবং অন্যান্য মানে ক্ষতিকর নয় এমন পোকামাকড় যখন রঙিন অংশ দেখে, বা মৌমাছি যখন ফুল থেকে মধু নিতে আসে, তখন কি করে? মৌমাছির মাধ্যমে কি হয়? পরাগায়নটা সম্পন্ন হয়ে যায়। অর্থাৎ পাপড়ির মূল কাজ হচ্ছে কি? পোকামাকড় এবং মৌমাছি অন্যান্য ক্ষতিকর নয় এমন পোকামাকড়কে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করা, পরাগায়নে অংশগ্রহণ। অর্থাৎ
পাপড়ির প্রধান কাজই হচ্ছে পরাগায়নে অংশগ্রহণ, তবে এর অন্যান্য কাজ রয়েছে। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, উজ্জ্বল জলমূলের রঙের দলমণ্ডল, পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে পরাগায়নে সহায়তা করে। অনেক সময় কী হয়, ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড়কে বসে মধু খেতে সাহায্য করে। এই ঘুরে ফিরে একই কথা, সেটা হচ্ছে দলমণ্ডল এর প্রধান কাজ হচ্ছে পরাগায়নে অংশগ্রহণ। ছোটো করে বলি আসলে পরাগায়ন কী। পরাগায়ন হচ্ছে ওই যে পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলনের ফলে কি হয়, নিষেক থেকে কি হয়, ভ্রূণ হয়, এটা তো আমরা জানি না। এখন পরাগায়ন হচ্ছে একটা ফুলের বা একই ফুলের, আমরা ধরি স্বাভাবিকভাবে ধরি যে এই যে একটা গাছের একটা ফুল, একটা গাছের একটা ফুল, এটা হচ্ছে পুং ফুল, এটা হচ্ছে কি স্ত্রী ফুল। ধরি এটা হচ্ছে পুং গাছের পুং ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল। আমরা জনজনন মানে কি জানি, পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলন হবে। এক্ষেত্রে কী হয়, পুংজনন মানে একটা হচ্ছে পুং উদ্ভিদে একটা পুং ফুল এবং সেখানে হচ্ছে পুংজনন কোষ, এবং স্ত্রী উদ্ভিদে আছে স্ত্রী ফুল এবং স্ত্রীজনন কোষ। এখন কথা হচ্ছে যদি নিষেক হতে হয় তাহলে কী করতে হবে, এই পুং ফুল থেকে পুংজনন কোষটা হচ্ছে স্ত্রী ফুলে বা স্ত্রী জনন কোষের সাথে মিলিত হতে হবে। আর এই মিলিত কি মানে হেঁটে হেঁটে হবে না, কীভাবে হবে, পাখি বা মৌমাছি এখানে গিয়ে বসবে মধু সংগ্রহ করতে। এখান থেকে যখন মধু সংগ্রহ করবে তখন এখান থেকে পরাগরেণু এর পায়ে বাঁচবে, পায়ে বেঁধে হচ্ছে যখন সে আবার এখানে আসবে তখন হচ্ছে স্ত্রীজনন কোষের সাথে মিলিত হবে ওই যে পুংজনন কোষ বা পরাগরেণুটা, তখন মিলিত হয়ে নিষেক হবে এবং নিষেক থেকে কি হবে, নতুন একটা ভ্রূণ সৃষ্টি হবে বা সেখান থেকে আরেকটা উদ্ভিদ সৃষ্টি হবে। তা আমরা হচ্ছে আর একটু সামনে জানবো আর কি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে কি পুংস্তবক। একটি ফুলের 5টি স্তবক, আমরা কি পড়েছি, পুষ্পাক্ষ পড়েছি, বৃতি পড়েছি, দলমণ্ডল পড়েছি। এখন আমাদের পড়তে হবে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম। ইংলিশ টার্মটা হবে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ, এর প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর বা স্টেমেন। নোটেড, অর্থাৎ পুংস্তবকের প্রত্যেকটি অংশকে বলা হয় পুংকেশর বা স্টেমেন। এখন এটা কীভাবে থাকে, আমরা যদি এখানে এটা সম্পূর্ণ ফুলটা দেখাই, এই ফুলটা আসলে আমরা বই দেখলে আরও সহজভাবে বুঝতে পারবো। এই যে একটা আদর্শ ফুল, এই আদর্শ ফুলে আমরা কি পড়েছি, এই যে বৃতি পড়েছি, বৃন্ত পড়েছি এবং পুষ্পাক্ষ পড়েছি, দলমণ্ডল, এই যে দলমণ্ডল পড়েছি। এখন এই অংশটুকু বাদ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দূর যে অংশটা, আবার এখানে দণ্ড এখানে মিলিত হলো, এই যে অংশটুকু, এটা কি বলা হয়, পুংস্তবক বা পুংকেশর। অর্থাৎ পুংকেশর হচ্ছে কি পুংস্তবকের একটা অংশ। একাধিক পুংকেশর মিলে একটা পুংস্তবক গঠিত হতে পারে, বা একটি পুংকেশর একটি ফুলে একটি পুংস্তবক গঠন করতে পারে। এখন জিনিসটা আসলে কেমন হয়, একটা ফুলের পুংকেশরগুলোর মধ্যে 2টা অংশ থাকে, তবে একটা দণ্ডাকার একটা অংশ থাকে যাকে বলা হয় পুংদণ্ড, এবং এর উপরে একটা এরকম একটা অংশ থাকে, এটাকে বলা হয় পুংদণ্ড। পরাগধানী বা পুংধানী বলে পুংদণ্ড বা পরাগ দণ্ড। আর এই সম্পূর্ণ অংশটাকে মিলে বলা হয় একটি কি পুংকেশর। আর এক বা একাধিক পুংকেশর মিলে একটি পুংস্তবক গঠিত হয়, যা একটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এই যে আমরা পুংদণ্ডটা বললাম, একে ইংলিশে বলা হয় ফিলামেন্ট, এবং এটাকে বলা হয় পরাগধানী বা পুংধানী, ইংলিশে বলা হয় অ্যান্থার। আর এখন আমরা এই অংশটুকু নিয়ে আমরা যদি আলাদাভাবে আঁকি, জিনিসটা এমন হয়, জিনিসটা আসলে এভাবে থাকে, যেভাবে থাকে, এই যে আর হচ্ছে এইভাবে থাকে। এই যে ফাঁকা যে অংশটা আছে না, এখানে কি পুংদণ্ডটা মিলিত হয়, তারা এই অংশটাকে কী যেন বলা হয়, এটাকে বলা হয় যোজনী।
যোনি। এখন আমরা পরাগধানী বা অ্যান্থার নিয়ে যদি আলোচনা করি, এই যে পরাগধানী এর একটা ক্ষুদ্র একটা অংশ যদি আমরা কাটি, তাহলে দেখতে পাবো এর ভিতরে এরকম কোষ আছে, এটার ভিতরে ক্ষুদ্র 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 এমন থাকে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলা, এদেরকে বলা হয় পরাগরেণু। আর এই পরাগরেণু থেকেই পুং জনন কোষের সৃষ্টি হয়। তাই এই পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ? সেটা হচ্ছে কি পরাগরেণু। এটা আমরা সামনে পড়ব। হ্যাঁ, এখন আমরা একটু পৃষ্ঠাটা উল্টাই, তাহলে এখন আমরা দেখব হচ্ছে এই যে আমরা পরাগধানী যে জিনিসটা দেখলাম না, এই পরাগধানীর ভিতরে কি সৃষ্টি হয়? পরাগরেণু। আর এই পরাগরেণু এক সময় এখান থেকে সৃষ্টি হয় হচ্ছে পরাগনালী বা পোলিন টিউব। আর এই পোলিন টিউবের ভিতরে সৃষ্টি হচ্ছে পুং জনন কোষ, যা হচ্ছে স্ত্রী জনন কোষের সাথে মিলনের মাধ্যমে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। এখন এই যে আমরা পরাগধানী পড়লাম, পরাগদণ্ড পড়লাম, এখানে কিছু বিষয় আছে। একগুচ্ছ পরাগধানী, একগুচ্ছ পরাগধানী বা পুংধানী, দ্বিগুচ্ছ পরাগধানী, বহুগুচ্ছ পরাগধানী। কি জিনিসগুলো আসলে কি? যখন পরাগধানীগুলো সেটা হচ্ছে একটা পুংকেশরে কি থাকে, একটা পরাগধানী থাকে এবং একটা পুংদণ্ড থাকে। যখন সকল পুংদণ্ড একটি গুচ্ছ অবস্থান করে তখন তাকে বলা হয় একগুচ্ছ পুংস্তবক বা একগুচ্ছ পুংদণ্ড। এর এক্সাম্পল হচ্ছে জবা, এটা পরীক্ষায় আসতে পারে। আর যখন পুংদণ্ডগুলো সে দুইটি গুচ্ছ অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে দ্বিগুচ্ছ পুংস্তবক বা দ্বিগুচ্ছ পুংদণ্ড। এর উদাহরণ হচ্ছে মটর। এবং যখন পুংদণ্ডগুলো বহুগুচ্ছ অবস্থান করে তখন তাকে বলা হয় হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক বা বহুগুচ্ছ পুংদণ্ড। এর উদাহরণ হচ্ছে কি শিমুল ফুল আমরা দেখি না, এই শিমুল ফুল। এখন আরও দুটো টার্ম আছে, সেটা হচ্ছে যুক্তধানী এবং দললগ্ন পুংস্তবক। যুক্তধানী কি? যখন হচ্ছে পরাগধানীগুলো হচ্ছে পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্তধানী। এবং যখন হচ্ছে পরাগধানীগুলো মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে না এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় কি দললগ্ন। দললগ্ন মানে কি? দলের সাথে যুক্ত অবস্থায় থাকবে। এবং যুক্তধানী মানে কি? পরাগধানীগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে। এর উদাহরণ হচ্ছে কি ধুতুরা। এই অংশটা হচ্ছে বইটুকু পড়লে সহজভাবে পারা যাবে। এখন আমরা যদি এটার মানে চিত্রগুলো দেখি তাহলে সহজভাবে বুঝতে পারবো। এই যে এখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে এই যে পুংকেশরগুলো, পুংদণ্ডগুলো একটা গুচ্ছে অবস্থান করতেছে, তার মানে কি? এটাকে বলা হয় একগুচ্ছ পুংকেশর বা একগুচ্ছ পুংস্তবক বা একগুচ্ছ পুংদণ্ড। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই যে একটা গুচ্ছে
আর একটা গুচ্ছে পুংদণ্ডগুলো অবস্থান করছে, একেবারে দ্বিগুচ্ছ পুংদণ্ড বা দ্বিগুচ্ছ পুংকেশর। এবং এখানে দেখা যাচ্ছে কি এই যে মানে কয়েকটা গুচ্ছে, দুইয়ের অধিক গুচ্ছ অবস্থান করতেছে পুং কেশরগুলো, তাই একে বলা হয় বহুগুচ্ছ পুংদণ্ড বা পুংকেশর। আবার এক্ষেত্রে দেখো যে পরাগধানীগুলো পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে, তাই একে বলা হয় কি যুক্তধানী। এবং এক্ষেত্রে হচ্ছে এই যে পুংকেশরগুলো হচ্ছে পরস্পর থেকে পৃথক, কিন্তু ওই যে দল বা পাপড়ির সাথে কী অবস্থায় আছে, মানে একসাথে যুক্ত অবস্থায় আছে, তাই একে বলা হয় কি দললগ্ন পরাগধানী বা পুংস্তবক। এখন আমরা আজকে সর্বশেষ যে অংশটা পড়ব সেটা হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক বা গর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে। এটি ফুলের একটি অত্যাবশ্যকীয় স্তবক। স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র বা কার্পেল নিয়ে গঠিত। স্ত্রীস্তবকে তিনটি অংশ থাকে: গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং সম্পূর্ণ পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী বলে। এখন আমরা জিনিসটা আসলে বুঝি বিষয় কি। স্ত্রীস্তবক বা গর্ভকেশরের অবস্থান আগে বলেছি ফুলের একদম কেন্দ্রে থাকবে এবং এটা ফুলের অত্যাবশ্যক একটি স্তবক। স্ত্রীস্তবকের প্রত্যেকটি অংশকে বলা হয় কার্পেল বা গর্ভপত্র। অনেকগুলো গর্ভপত্র মিলে স্ত্রীস্তবক গঠিত হয়, বা একটি গর্ভপত্র মিলে একটি স্ত্রীস্তবক গঠিত হতে পারে। সাধারণত জবা ফুলে হচ্ছে একটি স্ত্রীস্তবক বা একটি গর্ভপত্রই থাকে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি একাধিক গর্ভপত্র থাকতে পারে। এখন একটি স্ত্রীস্তবকের একটি গর্ভপত্রে আসলে জিনিসটা কেমন হয়, গর্ভপত্রের তিনটি অংশ থাকে। এই যে ফুলের এই যে এখানে গোল একটা অংশ থাকে, পুষ্পাক্ষের উপরে গোল একটা অংশ এমন থাকে, এভাবে লম্বা হয়ে যায়, লম্বা হয়ে এমন হয়। হ্যাঁ, এই অংশকে বলা হয়, এই অংশ একটা নাম আছে এবং এই অংশের একটা নাম আছে, একে বলা হয় গর্ভদণ্ড বা স্টিগমা। কি বলা হয় গর্ভমুণ্ড, গর্ভাশয়। আর এই গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টি হয়, ডিম্বাণু সৃষ্টি হয়। এবং পুং কেশর থেকে যে পুং রেণু, সেটা হচ্ছে এই যে পুং রেণু, বাইরে থেকে পুং রেণু গর্ভমুণ্ডে পতিত হয় এবং গর্ভমুণ্ড থেকে তা বেয়ে 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 এই যে গর্ভাশয়ের অভ্যন্তরে যে ডিম্বাণু তার সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। আর এটাই হচ্ছে গর্ভা অর্থাৎ স্ত্রীস্তবক বা গর্ভপত্রের গঠন। গর্ভদণ্ডকে বলা হয় স্টিগমা, গর্ভমণ্ডকে বলা হয় হচ্ছে স্টাইল। সরি, একটু ভুল হয়েছে, গর্ভদণ্ডকে বলা হয় স্টিগমা এবং গর্ভমুণ্ডকে বলা হয় স্টাইল। এবং গর্ভাশয়কে বলা হয় ওভারি, আগে জানি ওভারি বা ডিম্বাশয় বা গর্ভাশয়। এটি বলছে কী হয়, ডিম্বাণু সৃষ্টি হয়। পরবর্তীতে কী হয়, এখানে পুংরেণু, পুংরেণু থেকে পুংজনন কোষ, পুংজনন কোষ ডিম্বাণুর ভিতরে থেকে একটি স্ত্রীজনন কোষ মিলিত হয়ে নিষেক সৃষ্টির মাধ্যমে ভ্রূণ গঠন করে। এই তো, মানে এই জিনিসগুলো সহজ, একটু ভালো করে একটু পড়লে এই চ্যাপ্টারটা হচ্ছে প্রথম থেকে হচ্ছে একবারে পুষ্পমঞ্জরি পর্যন্ত একবার পড়লে আশা করি কোনো সমস্যা থাকবে না। এখানে আরেকটা জিনিস একটু বলতে বলে গেছি, সেটা হচ্ছে যুক্ত গর্ভপত্রী আর হচ্ছে বিযুক্ত গর্ভপত্রী। যখন গর্ভপত্রগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী, যুক্ত গর্ভপত্রী। আর যখন এরা পরস্পর থেকে আলাদা থাকে তখন তাকে বলা হয় বিযুক্ত গর্ভপত্রী। এটুকু হচ্ছে পড়লে বলা যাবে। এর মাধ্যমে হচ্ছে আজকের ক্লাসের সমাপ্ত। পরবর্তীতে আবার হচ্ছে সমাপ্ত। পরবর্তী ক্লাস হচ্ছে পরাগায়ন থেকে শুরু করা হবে।